সংবিধান সংশোধনের জন্য কোনো আলাদা কমিটি বা কমিশন গঠন করা লাগে না। এটা ন্যাচারাল বিল হিসাবে আসবে, আলোচনা হবে, বেটিংয়ে যাবে, তারপরে আবার ফিরে আসবে হাউসে, এরপরে আলোচনার পর ভোটাভুটি দিয়ে এটা গ্রহণ বর্জন হবে। এটা তো ন্যাচারাল প্রসিজিওর, এটা আলাদা কিছু না, এটার জন্য কোনো কমিশনের দরকার নেই। যে এরপরে কে বলবেন? এইদিকে, তাইলে এইদিকে। মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ জসিম ডেইলি সানে কাজ করে। আপনার যে ফিসক্যাল ইয়ারের ব্যাপারে যেটা বলছিলেন জানুয়ারি টু ডিসেম্বর, এই ব্যাপারে আপনারা সংসদে কোনো বেসরকারি বিল আনার প্ল্যান আছে কিনা? অন্যদিকে আপনার বাজেট বক্তৃতায় বলেছিলেন যে 3 মাস অন্তর অন্তর ইভালুয়েশন রিপোর্টের ব্যাপারে, এটা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ বা প্ল্যান পরিকল্পনা? ধন্যবাদ। দুইটা প্রশ্ন আপনি করেছেন। একটা হলো ফিসক্যাল ইয়ার নিয়ে আমরা কোনো বিল বা নোটিশ মুভ করবো কিনা। আমরা করবো ইনশাল্লাহ। আমরা মনে করি দেশের স্বার্থে এটা হওয়া উচিত। এমনকি সরকারি দলের অনেকেও কিন্তু এটা চান। আমরা যখন এই বক্তব্য রেখেছি তখন প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু এটা টেবিল চাপটিয়ে সমর্থন দিয়েছে। এটা হতে পারে যে এবারকার ফিসক্যাল ইয়ারটা তো আজকে থেকে শুরু, এই জন্য নিউ কনসেপ্ট বা প্রপোজাল হিসাবে যেটু আসছে এটার অ্যাডজাস্টমেন্টে একটু সময় লাগবে। আমার ধারণা সরকার এটা কগনিজেন্সে নিতেও পারে, কারণ এটা কিন্তু আমরা অলমোস্ট সবাই ফিল করি যে এটা চেঞ্জ হওয়া দরকার। আমরা শুধু না, এই বিরোধী দলের লোকেরা না, সরকারি দলেরও অনেকে এটা ফিল করে। আর শেষ যেটা বলেছেন ইভালুয়েশনের প্রশ্ন, এটা একটা সিস্টেম আছে যে সম্পূরক বাজেট, যখন বাজেট এক্সিড করে যায় কোনো এক্সপেন্সেস, তখন এটা সংসদে এনে সম্পূরক বাজেট হিসেবে এটা পাশ করাতে হয়। আমরা কখন করি? আমরা জুন মাসের মাঝামাঝি এসে। তো সব টাকা খরচ হয়ে গেছে, এখন হা বললেও যান, না বললেও তা। এটার দ্বারা কোনো বেনিফিট জাতির হয় না। ওখানে একটা প্রভিশন আছে যে এটা যেন মার্চ মাসে পেশ করা হয়, সংসদে আনা হয়, যদি অন্য কোনো অসুবিধা না থাকে, বাধ্যবাধকতা না থাকে। ওই অন্য অসুবিধা সব হারিয়ে গেছে, আর আসে না কোনো সময় মার্চে। অ্যাপ্রোপ্রিয়েশন বলে একটা কথা আছে, যথার্থতা যাচাই যে খরচগুলো হয়। আপনারা আশ্চর্য হবেন, গত 7 বছর হয়ে গেছে কোনো অ্যাপ্রোপ্রিয়েশন যাচাই হয় নাই। আমরা চাচ্ছি এগুলাকে রেগুলার ফরম্যাটে আনার, যাতে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশড হয় জাতির সামনে, এবং সংসদে আসলে জাতিও জানবে, সংশ্লিষ্ট ব্যক্তিরাও সতর্ক হবে। জি, আপনি বলতে চাইছেন। আমার নাম কামরুল রেজা চৌধুরী, আমি একজন ফ্রিল্যান্স সাংবাদিক, সাধারণ সম্পাদক ছিলাম। আমার একটি পরামর্শ, প্রথম কথা যে আজকে 12টায় বলা হয়েছে, আপনি আসতে যেহেতু দেরি হয়েছে, মতবিনিময় সভা হলে সাধারণত সাংবাদিকদের একটু শোনার স্কোপটা থাকা উচিত। আজকে আমাদের যে অবস্থা, একটা বাধ্যবাধকতা আছে, সেখানে আমার মনে হয় যে আমরা এই সুযোগটা খুব বেশি পেলাম না এবং আপনাদেরকে সহায়তা করতে পারলাম না। তো ভবিষ্যতের প্রোগ্রামগুলো আপনার সাথে এমনটাই করেন, তাহলে একটা উদ্দেশ্য শেষ হয়েছে। আচ্ছা, আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আপনি যে ফোর্থ স্টেটের কথা বলেছেন, সেই ফোর্থ স্টেটের জায়গায় আমরা সহায়তা করবো, সেটি। আমার একটা প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত আমি সংসদকে যেভাবে দেখেছি আপনাদের অপোজিশনে, আপনারা সংবিধানের রুলস অফ প্রসিডিওর অনুযায়ী চলছে। আবার একইভাবে আপনি আপনার বক্তব্য বললেন যে আমরা জনগণের পার্লামেন্ট। আসলে কয়েকটা প্রশ্ন এসে যায়। প্রথম কথা যে আপনারা এই বর্তমান যে সংবিধানটা আছে, সেই সংবিধানটা আপনারা পুরোপুরি মানেন কিনা, যদি মানেন তাহলে সেটা কিভাবে। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের মধ্যে প্রশ্ন আছে, যে সেটি হচ্ছে যে জামাত আসলে যে কথাটা বলছে যে আলোচনা কেন্দ্রিত হবে সংসদ, আপনি বারবার করে বলছেন যেটা বিরোধী দল এবং সরকার তো একসঙ্গে নিয়ে আমরা কাজ করব। আপনার জনগণের পার্লামেন্টের কাছে যাওয়া, রাস্তায় যাওয়া, এই কথাটা, এবং পার্লামেন্টে আপনি বারবার যে কথা বলছেন আমরা একসাথে কাজ করব, এই দুটোর মধ্যে মনে হচ্ছে একটা জায়গায় মিসম্যাচ আছে। মানুষ ভয় করে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ। প্রথমটা আপনার পরামর্শ অ্যাকসেপ্টেড উইথ থ্যাঙ্কস। দ্বিতীয়টা হলো মানুষের আশঙ্কা যে আবার রাস্তাঘাট উত্তপ্ত হয়ে উঠে কিনা, আবার গান পাউডার ছিটাইয়া বাসে আগুন জ্বলে কিনা, আবার মানুষের জীবন এবং সম্পদ ধ্বংস হয় কিনা। আপনারা দেখেছেন আমরা বরাবর বলে আসছি যে আমাদের 2 জায়গার মুভমেন্ট হবে, ক্লাসিক্যাল, মেথডিক্যাল, নন ভায়োলেন্ট, এবং উই আর মেনটেইনিং দ্যাট। সংসদের ভিতরেও ফাইল ছোড়াছুড়ি নাই, গালিগালাজ নাই,
ক্যারেক্টার অ্যাসোসিয়েশন নাই। সংসদের বাইরেও এ পর্যন্ত যে কয়টা কর্মসূচি আমরা পালন করেছি কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নাই। এখন বলবেন যে এই সমস্ত ঠান্ডা ঠান্ডা কর্মসূচিতে কদ্দূর হবে? আমরা আশাবাদী হবে। আমাদের মাইন্ডসেটের পরিবর্তন আনতে হবে। দুনিয়ার সব জায়গায় কি আসলে এই ভাঙচুর অগ্নিসংযোগ হয়? এগুলা হয় আমাদের মতো দেশে। এই কালচারটা পাল্টাতে হবে এবং এটা সম্ভব। এই ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল উভয়ের দায়িত্ব আছে। এমন কিছু বিষয় আছে সরকারি দল বলতেই পারবে না, কিন্তু বিরোধী দল বলতে পারবে। এটা কার্যত সরকারকে সহযোগিতা করে। এই জায়গা যদি সরকার বুঝতে ভুল করে তাহলে সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। আবার বিরোধী দল তারা মেথডিক্যালি পিসফুলি সব কিছু করছে, খামোখা যদি অতি উৎসাহী হয়ে কোনো সিন ক্রিয়েট করা হয় তাহলে ওই পরিবেশ একা চাইলেও বিরোধী দল রক্ষা করতে পারবে না। এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। সভ্য দেশে যেভাবে রাজনীতি চলে আমাদের রাজনীতিটা সেভাবে চলুক আমরা চাই। সব জিনিস তো আপনি সংসদে চাইলেও আলোচনা করতে পারবেন না। ম্যাক্সিমাইজ আমরা করার চেষ্টা করব সংসদের ভিতরে, কিন্তু আমাদের সুযোগ পেতে হবে। তো আমরা তো চাইলেই পারবো না। যেমন ধরেন সরকারি দলের কিছু বেনিফিট আছে যেটা বিরোধী দলের নাই। সরকারি দলের মন্ত্রীরা যদি 300 বিধিতে দাঁড়ায় যান তাহলে স্পিকার তাকে ফ্লোর দিবেনি, কিন্তু আমরা দাঁড়াইতে গেলে আমাদের একটা নোটিশ সার্ভ করা লাগে। নোটিশটা যদি মাননীয় স্পিকার এটা কবুল করেন তাইলে আমরা আলোচনার সুযোগ পাবো, তিনি যদি কবুল না করেন আমরা সুযোগই পাবো না। এরকম বেশ কিছু বেনিফিট সরকারি দলের থাকে সংসদের ভিতরে এক্সারসাইজ করার, যেটা বিরোধী দলের থাকে না। সরকারি দলকে সময় দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন কাউকে কাউকে আনলিমিটেড টাইম দেওয়া হয়েছে, আবার বিরোধী দল অতটা সুযোগ পায় না। বিরোধী দলের একজনকেই একটু সুযোগ দেওয়া হয়, বিরোধী দলীয় নেতা। উনি দাঁড়াইলে ফ্লোরটা পান আর কথা বলতে গেলে একটু সময় পান। বাকি সকলের সময় খুব নিয়ন্ত্রিত, কিন্তু সরকার পক্ষে অনেকেই সেটা পান, সুযোগ পান। তো আমরা আশা করব যে আগামীতে এই বৈষম্যগুলো দূর হবে এবং প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন হবে, ইনসাফ ভিত্তিক। তো এখানেও আপনাদের সহযোগিতা লাগবে। এই যে ধরলেন না শক্ত করে, যে লেখছেন এখানে মত বিনিময়, বলে গেলেন ওয়ান ওয়ে টানেল, শুধু ওয়াজ নসিহত করলেন, আমরা শুনলাম, আমাদের মনের কথাগুলা তো তুলে ধরতে পারলাম না। এইরকমই লাগবে আমাদেরকে ধরবেন, সুন্দর করে ধরবেন ইনশাল্লাহ। আমরা শেষ করতে পারি এখন নামাজ। কেন আশা করব না? আমরা আশা করতে থাকি, আল্লাহর রহমত কামনা করতে থাকি, আর আপনারা আমাদেরকে সাহায্য করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, তো এটি নিয়ে আপনাদের অবস্থান কি? আর এটি বাস্তবায়ন করতে গেলে কোন দেশের সাথে ভালো সম্পর্ক বা কোন দেশের সাথে খারাপ সম্পর্ক হবে কিনা আপনাদের অবস্থান? আমাদের অবস্থান খুবই ভালো, আপনার মতো। আমরা সবাই চাই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হোক। এটার দ্বারা 2.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। ওই এলাকায় যাদের বাড়ি তারা আমার চেয়ে ভালো বুঝবেন। আমি আমার কর্তব্যের খাতিরে 2-4 বার গিয়েছি, আমার চোখে পানি আসে তাদের অবস্থাটা দেখে। আমরা এটার পক্ষে, আমাদের অবস্থান খুবই ইতিবাচক এবং দৃঢ়। আর আমরা আমাদের জাতির স্বার্থে আমাদের প্রকল্প বাস্তবায়ন করব। আমাদের বন্ধুরা খুশি হবে ইনশাল্লাহ, কেউ বেজার হবে না। আর যদি কেউ বেজার হয় তাইলে আমরা রাজশাহীর আম তাদের জন্য পাঠাইয়া তাদেরকে খুশি করে ফেলবো, অসুবিধা নেই। আমার প্রজেক্ট আমি বাস্তবায়ন করবো, আরেকজন কেন এখানে নাখুশ হবে? আমরা কি কারো প্রজেক্ট বাস্তবায়ন হলে আমরা নাখুশ হই? সম্প্রতি দেখলাম, সত্যমিথ্যা আল্লাহ ভালো জানেন, যে আমাদের নতুন 4টা সেনাবাহিনীতে এভিনিউ ওপেন করা হয়েছে 4 খলিফার নামে। শুনলাম যে এক দেশের লোকেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তা আমাদের দেশে আমাদের ব্রিগেড বলি বা আমাদের উইং বলি, কি নাম দিব না দিব এটা তো আমাদের ব্যাপার। তা তারা কষ্ট পান কেন? তাদের তো কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমরা আশা করব যে আমরা কেউ কারো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবো না, হস্তক্ষেপ করব না। স্বাধীন পররাষ্ট্রনীতি সকল দেশের থাকুক, আমরা সম্মান করি, শুধু বাংলাদেশের না।
আমরা আমাদের প্রতিবেশী